মানুষের কাছে গিয়ে যা বুঝছি মানুষের রেসপন্স একতরফা ভোট হবে। 2016-র যা ফলাফল হয়েছে সেই ফলাফলই হতে যাচ্ছে আর কি। একসঙ্গে একই বেডে দু ধরনের রোগ, দুটো পেশেন্ট থাকছে। উইমকো ম্যাচ ফ্যাক্টরি, ইন্ডিয়া ফাইলস কারখানা, ইমামি কারখানা, পানামা ব্লেডের যে কারখানা সেই কারখানা বন্ধ হয়েছে। সরকারি বিদ্যালয়গুলি তাতে শিক্ষক নেই। মোদি বলেছিলেন প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবেন, 24 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা, একটাও চাকরি। ভোটারদের বাদ দিয়ে ভোট হতে পারে না। 2026-এ নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কামারহাটি কেন্দ্র। আর সেখানে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। মানসদা, প্রথমেই আপনাকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, এর আগে আপনি একাধিক সময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জিতেছেন। বিশেষ করে 2016-র লড়াইতে আপনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। গত বছর আপনি প্রার্থী হননি। এবারের লড়াইটা কতটা কঠিন? এবারের লড়াইটা কঠিন মানে সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি কারণেই কঠিন হচ্ছে। তা নাহলে কামারহাটি কেন্দ্রে আমরা বামপন্থীরা লাগাতার জিতে আসছি। 11-তে হেরেছি আর 21-এ হেরেছি, তার আগে তো আমরা হারিনি। তা এবারের লড়াই যদি সেই হিসেবে বলা হয়, একতরফা নির্বাচন, একতরফা ভোট হবে। আমি মানুষের কাছে গিয়ে যা বুঝছি মানুষের রেসপন্স, মানুষ যেভাবে এগিয়ে আসছেন, তাতে এখানে তৃণমূল বিজেপি কোনোদিনই এখানে জেতেনি। এমনকি তপন শিকদার যখন এমপি হয়েছিলেন তখনও কামারহাটি কেন্দ্র থেকে তিনি লিড পাননি। কিন্তু তৃণমূল আছে, তৃণমূল লড়ছে, তার আগে কংগ্রেস ছিল। 2016-র যা ফলাফল হয়েছে সেই ফলাফলই হতে যাচ্ছে আর কি। মানসদা, এবারে একাধিক ইস্যু রয়েছে, তো আপনি মূলত কোন কোন ইস্যুগুলোকে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? প্রধান ইস্যু হচ্ছে আমাদের এখানে, আমরা বামফ্রন্ট সরকারের সময় বিশেষ করে আমার উদ্যোগে আমরা আমাদের জেলার প্রথম মেডিকেল কলেজ করেছিলাম কামারহাটিতে, সাগর দত্ত মেডিকেল কলেজ। সেই তার অবস্থা খুব খারাপ। একসঙ্গে একই বেডে দু ধরনের রোগ, দুটো পেশেন্ট থাকছে। এতদিনে 15 বছরে তৃণমূলের সরকার এখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি কোনো ডিপার্টমেন্টই নেই। যারা কাজ করছেন তারা ঠিকাদারের অধীনে কাজ করছেন, কন্ট্রাক্টরের অধীনে। তাদেরকে পার্মানেন্ট করা উচিত। তার দরকার হলে তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া দরকার সেই প্রশিক্ষণ দেওয়া উচিত। তা না হলে এই হসপিটালের সার্ভিস আরও উন্নত করার যে প্রয়োজন সেটা হবে না। এবং সেটা বিশেষ করে এই অঞ্চলের মানুষের কাছে একটা প্রধান সমস্যা। সেই সমস্যাটা সামনে নিয়ে আসা দরকার। অনেকগুলো কারখানা এই 15 বছর সরকার আসার পর বন্ধ হয়েছে। উইমকো ম্যাচ ফ্যাক্টরি, ইন্ডিয়া ফাইলস কারখানা, ইমামি কারখানা, পানামা ব্লেডের যে কারখানা সেই কারখানা বন্ধ হয়েছে। আরও বেশ কিছু ছোট ছোট কারখানা বন্ধ হয়েছে। ইদানিং বন্ধ হয়ে আছে প্রবর্তক জুট মিল, যেটা আমাদের সরকারের আমলে সরকারের মন্ত্রীরা ডেকে কথা বলতো, লেবার কমিশনার সে ডেকে কথা বলতো, মিটমাট করতো, মিটমাট করে কারখানা চালু করতো। এই সরকারের আমলে তার কোনো উদ্যোগ নেই। এবং বহু আমাদের বন্ধ কারখানার জমি পড়ে আছে, যে জমিগুলো এখানকার যারা বাহুবলী তারা জোর জবরদস্তি করে দখল করছে। একটা দখল আমরা ঠেকিয়েছি, মোহিনী মিলের যে জমি, সেখানে দোকানঘর করছিল, স্থায়ী দোকানঘর, সেটা আমরা ঠেকিয়েছি আন্দোলনের মধ্য দিয়ে। এরকম আরও আছে, উদয় ভিলার জমি, ব্যাম্বু প্রসেসিংয়ের জমি, ইন্ডিয়া ফাইলসের জমি, পানামা ব্লেডের জমি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই জমিতে নয় কারখানা হোক, আর তা নাহলে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হোক, ছোটো ছোটো ইন্ডাস্ট্রি হোক। সেই ছোটো ছোটো ইন্ডাস্ট্রিতে বহু মানুষ কাজ করতে পারবে, এমনকি মহিলারাও কাজ করতে পারবে। এটা একটা বড় সমস্যা।
আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে সরকারি বিদ্যালয়গুলি, তাতে শিক্ষক নেই। যে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারি যে সাহায্য, সেই সাহায্য নেই। দিল্লি সরকার যেমন ইউজিসি বন্ধ করে দিয়েছে, ইউজিসি থেকে যেভাবে আগে স্কলার ছাত্রদের রেনুমারেশন দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে। তারাও যেমন বেসরকারিকরণ চায় শিক্ষার, আমাদের রাজ্য সরকারও বেসরকারিকরণের পথে ঠেলে দিচ্ছে। হয়তো বেসরকারি স্কুলগুলোর পরিকাঠামো নেই, সেইভাবে শিক্ষার মান খুব একটা উন্নত না, কিন্তু বাবা মায়েরা বাধ্য হচ্ছে সব কিছু বেচে বুচে দিয়ে ছেলে মেয়েদের সেই স্কুলে ভর্তি করতে। সরকারি শিক্ষা ব্যবস্থা যে বেহাল অবস্থা হয়েছে, এই অবস্থাকে পরিবর্তন করে এই অবস্থায় যাতে সরকারি সহযোগিতায় এই স্কুলগুলো গড়ে ওঠে এবং প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যায়, তার একটা বড় সমস্যা। এর সঙ্গে এখানে যেটা সমস্যা আছে চাকরির সমস্যা, যেটা গোটা রাজ্যেরই সমস্যা, গোটা দেশের সমস্যা। মোদি বলেছিলেন প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবেন, তার সরকারের 12 বছর হয়ে গেছে, 24 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা, একটাও চাকরি হয়নি, বরং চাকরি গেছে। কাজে এগুলো হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা। এই অঞ্চলের মানুষের আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা তেমন উন্নত নয়, রাস্তাঘাটগুলোর চেহারা খুবই দুর্বিষহ, সেগুলো উন্নত করা দরকার। এর সঙ্গে সঙ্গে আমাদের সাগর দত্ত হসপিটালে যারা ঠিকাদার কর্মচারী আছে তাদেরকে সরকারি স্থায়ী কর্মচারী করা, এই সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা তো প্রায় পুলিশের কাজ করে এবং এমনকি তাদের 12-14 ঘন্টাও ডিউটি করতে হয়। এই ছেলেমেয়েগুলোকে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সরকারি কর্মচারী করুক, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি দিক। এইভাবে তো হয় না। এই হায়ার অ্যান্ড ফায়ার এটা সারা পৃথিবীতে চলছে, সারা দেশে চলছে, এখানকার সরকারও তাই করছে। কাজেই এদেরকেও পার্মানেন্ট করা। পৌরসভায় এরকম কিছু কর্মচারী আছে যারা আরবান ডেভেলপমেন্টের হয়ে কাজ করে, খুবই সামান্য বেতন পান, 220-25 টাকার মতন বেতন পান, সেটা বন্ধ করা, সেটা তাদেরকেও পার্মানেন্ট করা দরকার। কারণ এইভাবে আমি কাজ করলাম, কাজ করার পরে যখন কাজ আমার চলে গেল, তখন আমার কোনো পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই। এইভাবে তো একটা ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি হতে পারে না। এবং একই জিনিস কলেজগুলোতে আছে, গেস্ট লেকচারার নাম করে, এগুলো স্কুলেও আছে, কন্ট্রাকচুয়াল টিচার, এগুলো সবই বন্ধ করা উচিত। এই হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম চালু করে দেশের 12টা বাজছে, মানুষের 12টা বাজছে। এবারের নির্বাচনে বলা যেতে পারে যে এসআইআর একটা অন্যতম ইস্যু, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে আপনাদের তরফ থেকেই প্রথম সুপ্রিম কোর্টে যাওয়া হয় এসআইআর ইস্যুতে। কিন্তু পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে যেভাবে এই ঘটনার প্রতিবাদ করে যাচ্ছে, আপনারা মনে হয় যে এসআইআর ইস্যুতে আপনারা যেভাবে পথে নেমেছিলেন বা আপনারা যেভাবে মানুষকে বোঝাচ্ছিলেন তার কোনো ফায়দা আপনারা পাবেন? ফায়দা মানে আমরা এখনও এসআইআর নিয়েই লড়ছি। আমরা প্রতিটি আমাদের পার্টি অফিসে লয়ারদের বসাচ্ছি এবং লয়াররা সাহায্য করবে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য। যে ফর্মালিটিস নিয়ে তাদের যাওয়া উচিত সেটা লয়াররা সাহায্য করবে। এই অফিসেও আজকে থেকে লোক বসবে। 30-31 তারিখ আমরা সর্বত্র রাস্তায় অবস্থান করব এবং ভোটারদের বাদ দিয়ে ভোট হতে পারে না। প্রচুর ভোটার যারা অনেক কাল ধরে ভোট দিচ্ছে তাদের নাম বাদ দিয়ে দেওয়া, এটা কখনো, এবং তার আগেই নির্বাচন ঘোষণা করে দেওয়া, এই যে আর কদিন পরে নোটিশ হবে, নোটিশ হয়ে যাওয়ার পরে তারা সেই ভোটাররা কীভাবে আবার ফেরত আসবে? যদিও সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে ভোটের আগের দিন নাম উঠলেও সে ভোট দিতে পারবে, কিন্তু ভোট দিতে পারা এক জিনিস, যে কোনো মানুষের তো গণতান্ত্রিক অধিকার আছে, সে তো যে কেউ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই সুযোগ তো ওরা পাবে না। কাজেই সেটা নিয়ে আমরা যেমন রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এবং আমাদের পরিষ্কার কথা হচ্ছে যোগ্য ভোটার যাদের ভোটার লিস্টে নাম আছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে, তাদের নাম বাদ দিয়ে কখনো ভোট হতে পারে না। 18 বছর যাদের হয়ে গেছে তাদের ভোটার লিস্টে নাম না তুলে কখনো ভোট হতে পারে না। এই স্ট্যান্ডে আমরা আগেও ছিলাম, এখনও আছি। দরকার হলে
নোটিফিকেশনের আগে আমরা আদালতের শরণাপন্ন হব। মানুষদা, আমরা জানি যে খেলার মাঠের সঙ্গে আপনার একটা নিবিড় যোগাযোগ ছিল, আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্তও ছিলেন। সেই খেলার মাঠের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে? হ্যাঁ, এখনও আছে। জল ক্লাবের সঙ্গেও এখন নানা কারণে বয়স হয়ে যাচ্ছে, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছি। ন্যাচারালি আগে যেভাবে ক্লাবে যেতাম সেভাবে যেতে পারছি না, কিন্তু মাঝে মধ্যে যাই। খেলা দেখতে যাওয়াটা একটু কমে গেছে, সেটারও একটা সমস্যা হচ্ছে বয়স, এবং যা খেলাটা যে সময় হয় রাত্রের দিকে, আজকাল তো সব খেলাই রাত্রের দিকে হয়, সেটা একটা বড় সমস্যা। যদিও সব খেলাই টিভিতে বিভিন্ন মাধ্যমে যে দেখায় সে খেলা দেখি, এবং সে খেলা নিয়ে আগ্রহও আছে। আমার এলাকার যে ডিস্ট্রিক্ট ক্লাব, সেই ডিস্ট্রিক্ট ক্লাবের সঙ্গেও খুবই জড়িত। এবছর তাদের খেলায় প্রতিটি মাঠেই গিয়েছিলাম, প্রতিটি খেলাতেই মাঠে গিয়েছিলাম, এবং খুশি যে এবার আমি যাওয়ার ফলে আমার টিম বেলগ্রাম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। কাজেই খেলার মাঠের সঙ্গে আমার সম্পর্কটা একটা আত্মিক সম্পর্ক। পার্টির সঙ্গে যেমন একটা রক্তের সম্পর্ক, ওটাও একটা আত্মিক সম্পর্ক। কাজেই ওটা অ্যাভয়েড করতে পারবো না। আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র প্রার্থী সম্পর্কে কিছু বল। আমি আর কি বলবো, উনি নিজেই তো বলে বেড়ান, বিভিন্ন সময় বলেন লো লাভলি, এটা ছাড়া আর কি বলবো। একই কথা, ও লাভলি। মানুষদা, দাবদাহ শুরু হচ্ছে, তার মধ্যে গরমের মধ্যে প্রচার, বয়সও হচ্ছে, ডায়েটের ক্ষেত্রে কিছু নিয়ম টিয়ম মানছেন? আমি চিরকালই একটু খুবই পরিমিত খাবার খাই, কাজেই আমার নতুন করে ডায়েট কন্ট্রোল করতে হচ্ছে না। এখন ডাক্তাররা বললে যদি কিছু একটা বিশেষ খেতে বলেন সেটা খাবো, কিন্তু এখনও পর্যন্ত যে আমি ঘুরেছি তাতে খুব একটা সমস্যা হয়েছে এমনটা না। আর আমি তো 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায় হেঁটেই দৌড়চ্ছি। আমার একটা সুবিধা আছে, মানুষগুলো সব চেনা জানা, তারাও আমাকে চেনে জানে, তাদের কাছাকাছি পৌঁছে যেতে আমার খুব অসুবিধা হচ্ছে না। আমার শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100%। আমি আগেও বলেছি, যারা এসেছিলো তাদেরও বলেছি, এখনও বলছি যে কামারহাটিতে আমাদের জয় তাকে কেউ ঠেকাতে পারবে না। আমরা কথা বললাম কামারহাটি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির সঙ্গে, এবং জেতার ব্যাপারে তিনি কিন্তু 100% আত্মবিশ্বাসী, এবং বিরোধী প্রার্থী মদন মিত্র সম্পর্কে তারই উক্তি, তারই মুখে, মানসদার মুখে, ও লাভলি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।